আসসালামু আলাইকুম, আমি আফরিন আক্তার শাকিলা। আজকে আমরা এইচএসসি লেভেলের বিড়াল প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তো বিড়াল প্রবন্ধে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিড়াল প্রবন্ধের লেখক পরিচিতি নিয়ে। বিড়াল প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বইয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমরা ফার্স্টে যখন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তো প্রথমে আমাদেরকে বইয়ের বিষয়গুলো বিশ্লেষণ করে দেখতে হবে। বিড়াল প্রবন্ধে যেহেতু এটা হচ্ছে গদ্যের মধ্যে পড়ে, সেহেতু হচ্ছে আমরা বইয়ে গদ্য আমাদের যে সিকোয়েন্সে সাজানো হয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা বিষয়গুলো দেখব এবং প্রত্যেকটা গদ্য প্রবন্ধ বা রচনা পড়তে গেলে আমাদেরকে কিভাবে পড়লে আমাদের জন্য বেটার হবে সেই জিনিসটা আমরা দেখব। ফার্স্টে গদ্য। একটা গদ্যে আমাদের বইয়ে যেভাবে দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেখক পরিচিতি। লেখক পরিচিতির পরবর্তীতে দেওয়া রয়েছে কোনো প্রবন্ধ বা গল্প বা রচনার অংশ। এর পরবর্তীতে দেওয়া রয়েছে শব্দার্থ বা টিকা, আর তার পরবর্তীতে পাঠ পরিচিতি এবং সৃজনশীল প্রশ্ন। প্রথমত আমরা লেখক পরিচিতি পড়ব। লেখক পরিচিতি পড়ার পর যখন আমরা গদ্য বলতে গেলে হচ্ছে প্রবন্ধ, গল্প বা রচনার অংশ শুরু করতে যাব, তখন আমরা সবার আগে যে জিনিসটা করব সেটা হচ্ছে শব্দার্থ বা টিকাগুলো পড়ে নেব। শব্দার্থ বা টিকাগুলো আগে পড়ে নেওয়ার মধ্যে যে জিনিসটা রয়েছে তা হলো এই শব্দার্থ বা টিকাগুলো যখন আমরা আগে পড়ব তখন আমাদের প্রবন্ধ, গল্প বা রচনার অংশটি বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে আমরা যখন কোনো শব্দার্থ বা টিকা বুঝতে পারবো না তখন আমরা এই শব্দার্থ বা বইয়ের যে শব্দার্থ বা টিকা রয়েছে এগুলোর হেল্প নিতে পারি, অথবা আগে পড়ে নেওয়াটাই বেটার হবে। এই বিড়াল প্রবন্ধটিতে তৃতীয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ ও টিকা রয়েছে। তো প্রথমত আমাদের শব্দার্থ ও টিকাগুলো যদি আমরা মুখস্থ বা ভালো করে বুঝে বুঝে পড়ে নেই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। কিন্তু আমরা আজকে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব না, আমরা প্রবন্ধটির লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। লেখক পরিচিতি। বিড়াল প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বইয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। যেহেতু বিস্তারিতগুলো হচ্ছে আমাদের মনে রাখার জন্য হচ্ছে খুবই অসুবিধাজনক ব্যাপার, সো আমরা এগুলোকে যদি কিছু ট্রিক্স ফলো করি, এই ট্রিক্সগুলো ফলো করলে আমরা খুব সহজে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে লেখক পরিচিতিটা আছে বিড়াল প্রবন্ধটির, তো এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং পরবর্তী যেসব গদ্য পদ্যগুলো রয়েছে তাদের যে কবি পরিচিতি বা লেখক পরিচিতিগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। বইয়ে লেখক পরিচিতিতে রয়েছে এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এ চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান। যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন 1872 পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রগট পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। তো বঙ্কিমচন্দ্রের যে গ্রন্থ সংখ্যা হচ্ছে 34। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, আর এর পরবর্তীতে হচ্ছে কিছু উপন্যাস এবং গদ্যগ্রন্থ ব্যাপারে দেওয়া রয়েছে। আর পরবর্তীতে তিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। ব্যাপারটা যদি আমরা খুব
ভালোভাবে মনে রাখতে চাই তাহলে আমাদের কিছু ট্রিক্সগুলো ফলো করতে হবে। আর এইসব ট্রিক্সগুলো ফলো করলে আমরা খুব সহজেই লেখক পরিচিতি বা কবি পরিচিতি মনে রাখতে পারবো। তো আমরা ফার্স্টে যখন কোনো গদ্য পদ্য যাই পড়ি না কেন আমাদেরকে ফার্স্টে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো লেখকের নাম। তো বিড়াল প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তার পরবর্তীতে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তার পিতা অথবা মাতার নাম। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও আমরা এগুলো পড়ে রাখলে, যেহেতু এমসিকিউ পদ্ধতিতে আমাদের পরীক্ষাগুলো হয়, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাতে আমাদের জন্য অনেকটা উপকার হবে বলে মনে করি। তো পিতা, যেহেতু বইয়ে বিস্তারিত খুব বেশি দেওয়া নেই, সেহেতু আমরা বইয়ের বাইরে যাচ্ছি না। আমাদের বইয়ে যত পরিমাণ হচ্ছে লিমিটের মধ্যে রয়েছে আমরা ঠিক সেইটুকু লিমিটের মধ্যেই থাকবো। তো লেখক পরিচিতি, লেখকের পিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। এটা খুব সহজ, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা যে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এটা খুব সহজেই মনে রাখা যাবে। এর পরবর্তীতে আছে জন্ম ও মৃত্যু। জন্ম মৃত্যু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো লেখক সম্পর্কে জানতে চাই, সবার আগে আমাদের যে প্রশ্নটি আসে সেটাই হচ্ছে লেখকের জন্ম এবং লেখকের মৃত্যু। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838, 26শে জুন। ডেটটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে ডেটটা মনে রাখা জরুরি। তো লেখকের জন্ম হচ্ছে 1838 আর মৃত্যু 1894। আমরা জন্ম এবং মৃত্যু জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই তার যে অন্য সব বিষয়গুলো আছে সেগুলোও খুব সহজে মনে রাখতে পারব। আর তার পরবর্তীতে আছে হচ্ছে জন্ম। জন্ম তার ছিল পশ্চিমবঙ্গ 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। আর মৃত্যু ছিল কলকাতায় 1894। তো জন্ম 1838-এর 26শে জুন, আর মৃত্যু ছিল 1894 8ই এপ্রিল। আর এর পরবর্তীতে যা আসে তা হচ্ছে শিক্ষা বিষয়ক। কোনো লেখকের শিক্ষা বিষয়ক যে কোনো কিছু পরীক্ষাতে আসতে পারে, এর জন্য আমরা শিক্ষা বিষয়ক বিষয়গুলো দিকে গুরুত্ব দিচ্ছি। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি হচ্ছে 1858 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে একজন ছিলেন। তো আমরা যদি ধরতে যাই যে তিনি বিএ পরীক্ষা পাশ করেছেন কবে, সেটা হবে 1858 সালে। তার জন্ম ছিল 1838, আর মানে 20 বছর পর, তার অর্থাৎ তার 20 বছর বয়সে সে হচ্ছে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন, এবং শুধু উত্তীর্ণই হন না, প্রথম স্নাতকদের মধ্যে ছিলেন একজন, অর্থাৎ প্রথম স্নাতক। আর এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে পত্রিকা। কোনো লেখক বা কবি পরিচিতি যখন আমরা পড়তে যাব তখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পত্রিকা। তো পত্রিকা, কোন লেখক কোন পত্রিকা সম্পাদনা করেছেন এবং কোন পত্রিকায় হচ্ছে তার কোনো লিখিত কোনো কিছু প্রকাশ হয়েছে, সেই জিনিসটা খুব অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো পত্রিকা সম্পাদনা, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন। এটা সম্পাদনা করেন 1872 খ্রিস্টাব্দে। তিনি 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। আর এর পরবর্তীতে আরেকটা পত্রিকার নাম লেখক পরিচিতিতে রয়েছে, সেটা হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকা। তো সংবাদ প্রভাকর পত্রিকা এটাতেই তার প্রথম কবিতা প্রকাশ হয়। সেটা প্রকাশ হয় 1852 খ্রিস্টাব্দে, অর্থাৎ তিনি কলেজে থাকা অবস্থায় হচ্ছে তার প্রথম কবিতাটা প্রকাশ পায় 1852 সালে, আর সেটা প্রকাশ পায় হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকায়। সেটা ছিল তার প্রথম কবিতা। তাহলে সম্পাদনা হলো বঙ্গদর্শন, আর তার প্রথম কবিতা প্রকাশ সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। আর এর পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট হলো উপাধি। কোনো লেখকের লেখক পরিচিতি পড়ার সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উপাধি। তো
উপাধি, তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট। যেহেতু তিনি সাহিত্যে অনেক বিশাল একটা অবদান রেখেছিলেন, এর জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিটি দেওয়া হয়েছে। আর তাছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা ছিল ম্যাজিস্ট্রেট, আর তিনি এই ম্যাজিস্ট্রেট হিসেবে পদে ছিলেন খুলনা এলাকায়। আর খুলনা এলাকায় ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। এই সিম্পল কিছু বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো প্রশ্ন আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গ্রন্থ সংখ্যা সেটি ছিল 34। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা 34। এরপরে প্রথম উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। তার প্রথম কবিতা, যেটা কিনা প্রকাশ হয় সংবাদ প্রভাকর পত্রিকায়। আর প্রথম উপন্যাস ছিল হচ্ছে দুর্গেশ নন্দিনী। আর ইংরেজি উপন্যাস ছিল হচ্ছে রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ। তো আমরা এখানে কিছু ট্রিক্স ফলো করেছি, যে খুব সহজে যাতে উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলো মনে রাখা যায়, এবং উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলোকে যাতে আমরা আলাদা করতে পারি। উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলোকে আমরা আলাদা করার জন্য ট্রিক্সগুলো পড়ব খুব শীঘ্রই। এর আগে আমরা লেখক পরিচিতিগুলো আবার একটু আলোচনা করে নিলে হয়তোবা সুবিধা হতো। লেখক পরিচিতি, তো এখানে লেখক পরিচিতি, লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, আর তার জন্ম ছিল 1838-এর 26শে জুন, মৃত্যু 1894 8 এপ্রিল। তার জন্মস্থান ছিল পশ্চিমবঙ্গ 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম। আর শিক্ষা বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে তিনি 1858 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতক। সেটা ছিল 1858, অর্থাৎ 20 বছর বয়সে। আর তাছাড়া পত্রিকা সম্পাদনা ছিল তার বঙ্গদর্শন, আর সংবাদ প্রভাকর পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশ পায়। বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন 1872 খ্রিস্টাব্দে, আর প্রথম কবিতা প্রকাশ পায় সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকাটা সম্পাদনা হয় 1872 খ্রিস্টাব্দে, আর সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ হয় 1852 খ্রিস্টাব্দে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট। তিনি ছিলেন সাহিত্য সম্রাট, সাহিত্যে বিশেষ অবদান রেখেছিলেন বলে তাকে সাহিত্য সম্রাট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, উপাধিটি দেওয়া হয়েছিল। আর পেশায় তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, আর তার এলাকা ছিল খুলনা। তো খুলনায় তিনি ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। আর তার মোট গ্রন্থ সংখ্যা ছিল 34। আর তার প্রথম উপন্যাস ছিল হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ। এখন আমরা উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলোর ট্রিক্সগুলো ফলো করব, যাতে আমরা খুব সহজে এই ট্রিক্সগুলো মনে রাখতে পারি। উপন্যাসে এখানে দেওয়া আছে কপালে মায়াবী কাজল চাঁদ, আনন্দে দেবী রাজার সীতা। জিনিসটা দেখতে খুব একটা মজার একটা বিষয়, খুবই মজার। কপালে মায়াবী কাজল চাঁদ, আনন্দে দেবী রাজার সীতা। আর গদ্যগ্রন্থে একটা ছন্দ রয়েছে, লোক রহস্য বিজ্ঞান রহস্য, একটু ভুল হয়েছে, এখানে হবে কমলা রহস্য। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলা রহস্য সবকিছুই বিবিধ। তো এই কয়েকটা ট্রিক্স যদি আমরা ফলো করি, তাহলে আমরা খুব সহজে উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলো মনে রাখতে পারবো, এবং উপন্যাস এবং গদ্যগ্রন্থগুলো আলাদা করতে পারবো। উপন্যাস, তো কপালে মায়াবী কাজল চাঁদ। এখানে কপালে বলতে বোঝানো হয়েছে তার উপন্যাস কপালকুণ্ডলা।
মায়াবী। মায়াবীর এখানে যে মটা রয়েছে, এই ম দিয়ে আমরা লিখতে পারি মৃণালিনী। তারপরে মায়াবী, এর বি যে রয়েছে, এই বি দিয়ে আমরা লিখতে পারি বিষবৃক্ষ। কাজল রয়েছে কপালে মায়াবী কাজল চাঁদ। তো এখন এই কাজল, কাজল দিয়ে আমরা লিখতে পারি কৃষ্ণকান্তের উইল। কপালে কপালকুণ্ডলা, মায়াবী মৃণালিনী, বিষবৃক্ষ, কাজল কৃষ্ণকান্তের উইল, চাঁদ হচ্ছে চন্দ্রশেখর। আনন্দে, তো এখানে আনন্দে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আনন্দমঠ। দেবী, দেবী চৌধুরানী। রাজার, এখানে রাজার কে আমরা লিখতে পারি রাজসিংহ। আর সীতা, সীতাকে আমরা লিখতে পারি হচ্ছে সীতারাম। ব্যাস হয়ে গেল আমাদের উপন্যাস। তো এখানে আমরা জাস্ট এই ছন্দটা বা এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি তাহলে খুব সহজেই আমরা উপন্যাসগুলো মনে রাখতে পারবো। কপালে কপালকুণ্ডলা, মায়াবী এখানে হচ্ছে মায়াতে মৃণালিনী, আর বিতে বিষবৃক্ষ, বিষবৃক্ষ, আর দেন হচ্ছে কাজল, কাজল কৃষ্ণকান্তের উইল, চাঁদ চন্দ্রশেখর, আনন্দে আনন্দমঠ, দেবী দেবী চৌধুরানী, রাজার রাজসিংহ, সীতা হচ্ছে সীতারাম। এটা শুধু উপন্যাসের জন্য। কপালে মায়াবী কাজল চাঁদ, আনন্দে দেবী রাজার সীতা। আর এর পরবর্তীতে আমরা হচ্ছে গদ্যগ্রন্থ। গদ্যগ্রন্থ মনে রাখার জন্য আমরা খুব সহজ আরেকটা টেকনিক ফলো করতে পারি। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলা রহস্য সবকিছুই বিবিধ। জিনিসটা খুব মজার। লোক রহস্য বলতে আমরা সরাসরি গদ্যগ্রন্থ লোক রহস্যকে বুঝাচ্ছি। বিজ্ঞান রহস্য, বিজ্ঞান রহস্য বলতে আমরা সরাসরি বিজ্ঞান রহস্যকেই বুঝাচ্ছি। আর কমলা রহস্য বলতে কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর। এখানে কমলাকান্ত, এখানে কিন্তু ছিল কৃষ্ণকান্ত। এখানে উপন্যাসের ক্ষেত্রে কৃষ্ণকান্তের উইল, উপন্যাস উইল, ও কৃষ্ণকান্ত, এই জিনিসটা মনে রাখতে হবে উপন্যাসের ক্ষেত্রে। আর গদ্যগ্রন্থের ক্ষেত্রে হচ্ছে কমলাকান্ত, কমলাকান্তের দপ্তর। গদ্যগ্রন্থ কমলাকান্তের দপ্তর। আর সব কিছুই বিবিধ এখানে রয়েছে। তো সব কিছুই, এখানে সব বলতে আমরা বোঝাচ্ছি সাম্য। আর কিছুই বলতে এখানে বোঝানো হয়েছে কৃষ্ণ চরিত্র। আর বিবিধ, বিবিধ জিনিসটা আরো সহজ। বিবিধ বলতে বোঝানো হয়েছে বিবিধ প্রবন্ধ, বিবিধ প্রবন্ধ, প্রবন্ধ। তো এই উপন্যাস এবং গদ্যগ্রন্থের জন্য এই দুইটা ট্রিক্স সহজেই আমরা ফলো করতে পারি এবং খুব সহজেই আমরা উপন্যাস এবং গদ্যগ্রন্থকে যেমন আলাদা করতে পারি, খুব সহজেই তেমন মনে রাখতে পারি। তাহলে গদ্যগ্রন্থর ক্ষেত্রে আমরা দেখলাম গদ্যগ্রন্থ লোক রহস্য, বিজ্ঞান রহস্য।
কমলা রহস্য বলতে কমলাকান্তের দপ্তর, আর সব কিছুই, এখানে সব বলতে বোঝাচ্ছি সাম্য, আর কিছুই বলতে কৃষ্ণ চরিত্র, আর বিবিধ বলতে বিবিধ প্রবন্ধকে বোঝানো হয়েছে। তো আজকে আমরা যেসব বিষয় পড়লাম খুব সহজে এগুলা কিছু ট্রিক্স ফলো করার মাধ্যমে যেমন উপন্যাস আর গদ্য গ্রন্থকে আলাদা এবং মনে রাখতে পারবো, তেমনি বাকি সব বিষয়ে একটু প্র্যাকটিস করলে আমরা খুব সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারবো। তাহলে ফার্স্টে আমাদের ছিল লেখক পরিচিতি। তো লেখক পরিচিতির মধ্যে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম, আর তারপর ছিল হচ্ছে গদ্য। আমরা গদ্য মধ্যে বইয়ের মধ্যে যেভাবে করে হচ্ছে সাজানো হয়েছে আমরা সেগুলা ঠিকভাবে দেখেছিলাম। আর তারপর ছিল উপন্যাস আর গদ্য গ্রন্থ। এই ট্রিক্সগুলো ফলো করার মাধ্যমে আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারি। তো আপনারা পজ করার মাধ্যমে এই কয়েকটা ট্রিক্স এবং বাকি যেসব দরকারি জিনিস রয়েছে সেগুলো লিখে রাখতে পারেন। আর তাছাড়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম, স্টে সেফ। দ্য এন্ড।